দেশের সার্বিক অর্থ বাণিজ্য পরিবেশ ও নানান সূচকের খবর জানাবো। চলতি সপ্তাহেও ভাবিয়ে চলেছে পোশাক খাতে শ্রম অসন্তোষ, যাকে নানাভাবে ফুঁসিয়ে খাতকে অস্থিতিশীল করতে চাইছে একটি বিশেষ গোষ্ঠী, এমন অভিযোগও রয়েছে। মালিক শ্রমিক ঐক্যের ডাকে কতটুকু সাড়া পাওয়া গেল তার জানার চেষ্টা করব। জানাবো এ সপ্তাহের শেয়ার বাজারের লেনদেন, বন্দর ও হাটের খবর। আপনাদের সাথে আছি আমি তানজিম শাফিন। সরকারের মনোযোগের কেন্দ্রেও দেশের অর্থনীতির লাইফলাইন খ্যাত পোশাক খাত। শ্রম পরিস্থিতি উন্নয়নে শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ কমিটি ও সাভার, আশুলিয়া, গাজীপুর, টঙ্গী এই চার এলাকায় 4টি আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে। এরই মধ্যে আজ গাজীপুরের শিল্প এলাকা পরিদর্শন করেছেন শ্রম সচিব এবং বিজিএমইএ সভাপতি সহ আরও অনেকেই। সেখানে তারা উল্লেখ করেছেন যে বেশিরভাগ শ্রম অসন্তোষের ঘটনা বা বেশিরভাগ সহিংসতার ঘটনাগুলো উদ্দেশ্য প্রণোদিতভাবে আশুলিয়া, সাভার, গাজীপুর, টঙ্গী এই এলাকাগুলোতে হচ্ছে। তো সেই পরিসংখ্যান তারা আজকে যেটি দিয়েছেন আপনারা চিনে থাকবেন। HM শফিকুজ্জামান, যিনি এর আগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন, তিনি কিছুদিন আগে পদোন্নতি পেয়ে শ্রম মন্ত্রণালয়ে শ্রম অধিদপ্তরে সচিব হিসেবে যোগদান করেছেন এবং তিনি যেই পরিসংখ্যানটি আমাদেরকে দিয়েছেন যে সাভার, আশুলিয়ায় 407টি পোশাক কারখানার মধ্যে 107টি পোশাক কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। সবচেয়ে বেশি পোশাক কারখানা বন্ধ রয়েছে এখানটায়, প্রায় 27%। গাজীপুরে 876টি পোশাক কারখানার মধ্যে মাত্র 8টি কারখানা বন্ধ রয়েছে, মানে 1%-এর কাছাকাছি। এছাড়া নারায়ণগঞ্জে 209টি কারখানার সবগুলো সচল রয়েছে। ঢাকা মেট্রোপলিটন এলাকার মধ্যে 302টি কারখানার সবগুলোতে উৎপাদন সচল রয়েছে এবং চট্টগ্রামেও 350টি কারখানার মধ্যে সবগুলোতেই উৎপাদন সচল রয়েছে। এমন অবস্থায় এই যে সাভার, আশুলিয়া, গাজীপুর, টঙ্গী এলাকায় যে ধরনের অসন্তোষ আমরা দেখছি, সেখানে আমরা দেখছি যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন যে মালিক শ্রমিকের মধ্যে যে বন্ধন, তার মধ্য দিয়ে আসলে এই সমস্যার সমাধান করতে হবে। তো সেখানে কতটা অগ্রসর হওয়া গেল এই বিষয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হবেন বিজিএমইএর পরিচালক এবং শাসা গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামস মাহমুদ। তার সঙ্গে কথা বলবো এই বিষয়ে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। একটু জানতে চাচ্ছিলাম যে প্রতিদিন যেই ঘটনাগুলো আমরা দেখছি, সেখানে আপনারাও বলছেন এবং আমরাও নিজেরাও অনেক সময় কাজ করতে গিয়ে দেখেছি যে সবাই শ্রমিক নয় যারা আন্দোলন করছেন বা বিভিন্ন দাবি দাওয়া তুলে সহিংসতার চেষ্টা করছেন। সেই দাবিগুলো গতকালকে 25টি দাবি উত্থাপন করা হয়েছে। তার মধ্যে বেশ কিছু দাবি রয়েছে যৌক্তিক, বেশ কিছু দাবি রয়েছে যেগুলো আসলে বাস্তবসম্মত নয় বলে বিভিন্ন ভাবে আসলে পরিসংখ্যান থেকে বোঝা যাচ্ছে। তো সেখানে একটু জানতে চাচ্ছিলাম যে প্রতিদিন এই আন্দোলনের ফলে কারখানাগুলোতে যে উৎপাদন ব্যাহত হচ্ছে, তাতে দৈনিক ক্ষতির পরিমাণটা কেমন হতে পারে? ধন্যবাদ আপনাকে। দেখেন, এখানে যেটা হচ্ছে, এখানে মানে কংক্রিট ভাবে একটা নাম্বার বলা পসিবল না। একটা ছোট্ট একটা উদাহরণ দিই যে আমরা এমনি একটা রাফ একটা হিসাব করি যে 10 দিন যদি আমার ফ্যাক্টরি বন্ধ থাকে, যেহেতু এটা একটা রোলিং ব্যবসার মতন আমরা করে থাকি, ওই এফেক্টটা ধরেন যে লসটা হয়, আমরা যদি টোটাল ক্যালকুলেশন করি, এখানে ওইটা রিকভার করতে অলমোস্ট 5 থেকে 6 বছর লাগে আমাদের। তো এইটাই আমি বলবো, কারণ এখানে এক্সাক্ট অ্যামাউন্ট, কারণ এক একটা ফ্যাক্টরি সাইজ এক এক রকম, তো এখানে একটা নাম্বার বলা খুবই ডিফিকাল্ট। আর আপনি যেটা শুরুতে বললেন যে এই যে অসন্তোষ যেটা আমরা দেখছি, এখানে কিন্তু শ্রমিকরা কিন্তু এখানের সাথে জড়িত না, ইভেন ট্রেড ইউনিয়নরাও কিন্তু এর সাথে জড়িত না। এখানে যারা উস্কানিমূলক কাজগুলো করছে এরা কিন্তু বাইরের লোক। জি, সেখানে আপনি বলছিলেন, আমরা আজকে একটি পরিসংখ্যান পেয়েছিলাম, সেখানে জানানো হয়েছে যে একটি রপ্তানিমুখী কারখানা যেখানে বছরে 200 মিলিয়নের মতো রপ্তানি হয়ে থাকে, সেখানে যদি একদিন আসলে কারখানাটি বন্ধ থাকে, $1 মিলিয়ন মতো ক্ষতি হতে পারে। আপনি বলছিলেন যে 10 দিনের ক্ষতি পুষিয়ে নিতে 5 থেকে 7 বছর, মানে ব্যাপক ক্ষতি। সেটা বোঝায় যে এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আপনারা কোনো আপাতত পরিকল্পনা করছেন কিনা। এছাড়া শ্রমিক ইউনিয়নের বা ট্রেড ইউনিয়নের ব্যাপারটি যেটি রয়েছে, যে সেটাকে শক্তিশালী করার জন্য তো ILO থেকেও বলা হয় যে ট্রেড ইউনিয়নগুলো শক্তিশালী করা হোক। তো সেখানে শ্রমিকদের বাইরে কেউ যদি এসে সহিংসতা করতে চায়, সেখানে কি এই শ্রমিক ইউনিয়ন, ট্রেড ইউনিয়নগুলো কোনো ধরনের ভূমিকা রাখতে পারে কিনা, যাতে শ্রমিকরা কর্মপরিবেশ ঠিক রেখে কারখানায় ফিরতে পারেন? আপনাদের কর্মপরিকল্পনা এবং তাদের এই বিষয়টি জানতে চাই। শুরুতেই যেটা বলতে চাই যে দেখেন, RMG ইন্ডাস্ট্রির এখন যে অবস্থা, টেক্সটাইল বলেন, RMG বলেন, গত বছরে বিগত সরকার যে 200% যে ইনক্রিজ করেছিল এনার্জি প্রাইস, ইলেকট্রিসিটি বলেন, গ্যাস বলেন, ওই ধাক্কা কিন্তু আমরা নিতে পারিনি। তখন থেকে কিন্তু সমস্যাটা শুরু হয়।
তারপরে যেটা হলো যে একটা ওয়েজ ইনক্রিজ হলো, একটা ওয়েজ বোর্ডের মাধ্যমে একটা স্যালারি ইনক্রিজ হলো। জি। And এই বছর কিন্তু আমরা পরপর দুটো ঈদ গেল, তো ঈদে বোনাস দেওয়ার পরে ওই এনার্জি প্রাইসের যে হাইক হয়েছে, ওইটা প্লাস কাপল উইথ দুইটা বোনাস দেওয়া, আমরা কিন্তু অলরেডি একটা সমস্যার মধ্যে পড়ে গেছিলাম। হ্যাঁ, এটা আমি 3 মাস আগের কথা বলছি। তারপর যেটা হলো জুলাই মাসে ধরেন যে ছাত্র জনতা যে বিপ্লব যেটা হলো, তখন কিন্তু পুরো 1 মাস ধরেন আমাদের ফ্যাক্টরি আমরা সচল রাখতে পারিনি ওইভাবে। আহ, তারপরে যেটা হলো যে কিন্তু ওটা আমরা ধরে নিয়েছিলাম যে দেশের স্বার্থে এটা ঠিক আছে, এটা আমরা অ্যাবজর্ব করে নেবো কোনোভাবে। কিন্তু তারপর যেটা হলো যে বন্যা আসলো। হ্যাঁ, বন্যার পরে এগুলো শুরু হলো। তো এখন যে অবস্থা হয়েছে, এখন কিন্তু ফাইন্যান্সিয়ালি যে সচ্ছল যে কোম্পানিগুলো এরা কিন্তু সিক হয়ে যাবে। আর এটার একটা ভালো একটা উদাহরণ আছে। যে 1996-এ যে একটা অসহযোগ নন কর্পোরেশন মুভমেন্ট হয়েছিল, তখন কিন্তু বাংলাদেশের এক্সপোর্ট ছিল কত, $2 বিলিয়ন না $3 বিলিয়ন, খুবই ছোট ছিল। তখন কিন্তু বহু গার্মেন্টস কিন্তু সিক্স ফ্যাক্টরি হয়ে গেছিল, বড় বড় গার্মেন্টস গুলা, ওই ওই নন কর্পোরেশনের জন্য, ওই মুভমেন্টের জন্য। কিন্তু এখন যে পর্যায়ে আমরা যে সিঙ্গেল বাস্কেট যে আমরা যে যেটা রপ্তানি 85% অলমোস্ট কন্ট্রিবিউট করি এক্সপোর্ট আর্নিংস এ, এইখানে কিন্তু একটা বড় একটা ধাক্কা খাবে, কারণ এটার ইমপ্লিকেশন সামনের দিনগুলোতে যেটা হবে, ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটির উপর একটা আঘাত আসবে। আর ট্রেড ইউনিয়নের কথা যেটা বলছেন, ডেফিনেটলি এখানে যেমন আমাদেরও করণীয় আছে, ট্রেড ইউনিয়ন লিডার যারা আছে ওনারাও কিন্তু খুবই অ্যাক্টিভ। ওনারাও কিন্তু আমরা সবাই ভাবে যে আমরা প্রতিপক্ষ, কিন্তু আমরা প্রতিপক্ষ না, আমরা একই ইকোসিস্টেমে। একজন উদ্যোক্তা, একজন ট্রেড ইউনিয়ন, বায়াররা থাকে এক সাইডে, এবং সরকারের যে নীতি যেটা আছে, আমরা চারজন মিলে কিন্তু একটা সিম্বায়োটিক রিলেশনশিপে কাজ করি সবসময়। আর আমরাও চাই যে এখানে আমাদের যেমন ট্রেনিং লাগে, আমরা যেমন নিজেদেরকে আপগ্রেড করি, ট্রেড ইউনিয়ন লিডার যারা আছে ওনাদেরকে ট্রেনিং লাগে। আর যারা আমরা বারবার বলছি যে এখানে ট্রেড ইউনিয়নদেরও কিন্তু কিছু করার নেই, কারণ এখানে বাইরের লোক যখন চলে আসছে, আর আমরা জানি যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আগে যারা এসব জিনিস দেখতো, ওনারা কিন্তু আগে যে স্ট্রেংথটা ছিল ওটা কিন্তু এখন নেই। এখন আর্মির আছে, কিন্তু আর্মির কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা নেই। তো ওনারা কিন্তু অনেক কিছু করতে চাইলেও কিন্তু করতে পারবে জি। না। সেখানে আপনি যে বলছিলেন যে চারটি স্টেক হোল্ডার যারা রয়েছেন আপনারা, মালিক, শ্রমিক এবং বায়ার সহ, সেই এবং নীতি নির্ধারক, এই চার স্টেক হোল্ডারদেরকে এক পাতায় এসে আসলে কাজ করতে হবে এই সমস্যার সমাধানের জন্য। জনাব শামস মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন বিজিএম এর পরিচালক এবং শাসা গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক শামস মাহমুদ। তার কাছ থেকে আমরা জানছিলাম যে এই শ্রমিক অসন্তোষ কিংবা যে ধরনের ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে, তার ফলে যে ক্ষতি হলো গার্মেন্টসে, সেটি ম্যাক্রো ইকোনমিতেও একটা প্রভাব ফেলতে পারে বলে তিনি মনে করছেন। এবার অন্য প্রসঙ্গে যেতে চাই। চলতি বছরে সার্বিক মূল্যস্ফীতি সবচেয়ে বেশি ছিল জুলাই মাসে, যা 11.66%। আপনাদের মনে আছে নিশ্চয়ই, খাদ্য মূল্যস্ফীতি 14% ছাড়িয়ে গিয়েছিল। গেল আগস্টে মূল্যস্ফীতি যদিও 1.17% কমেছে, তারপরেও বছরের প্রথম 6 মাসের তুলনায় সেটি বেশি রয়েছে। তবে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার প্রভাব রয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে যেই 60,000 কোটি টাকা ছাপানো হয়েছিল, তাতে এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। আমরা মূল্যস্ফীতির যেই চিত্র রয়েছে সেটি যদি আমরা একটু রেখাচিত্রের মাধ্যমে দেখে নেই, সেখানে আমরা দেখতে পাই যে এবছর শুরু হয়েছিল 9.86 মূল্যস্ফীতির মধ্য দিয়ে। জুলাই মাসে মূল্যস্ফীতি পৌঁছে যায় 11.66%, এবং সেটি আগস্টে 10.49% এখন বিরাজ করছে। এই মূল্যস্ফীতির পাশাপাশি জানেন যে রিজার্ভের একটা বড় বিষয় রয়েছে, এবং সেখানে আমরা দেখতে পাই যে বাংলাদেশ ব্যাংক আমদানি বিল পরিশোধ করতে হয় 2 মাস অন্তর অন্তর। এই আকুর মাধ্যমে $1.27 বিলিয়ন আমদানি বিল পরিশোধ করেছে কেন্দ্রীয় ব্যাংক, এতে কমেছে রিজার্ভ। নিয়ে আমরা দেখছি যে চলতি বছরে কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ রিজার্ভ যেটি বলছে যে বর্তমান সময়ে সে রিজার্ভ দাঁড়িয়েছে, আমরা যেটিকে বলছি গ্রস রিজার্ভ, সেটি $24.53 বিলিয়ন। এবং আমরা দেখছি যে BPM 6 পদ্ধতিতে বা IMF এর যে গণনা পদ্ধতি, সেখানেতে $20 বিলিয়ন নিচে নেমে এসেছে রিজার্ভ কিছুটা, $19.46 বিলিয়ন দাঁড়িয়ে আছে রিজার্ভ। একটা বিরতি নিয়ে ফিরবো, আবারও ভাগশেষ আয়োজনের সঙ্গে থাকুন।
ফিল্ম বিরতির পর দেখছেন ভাগশেষ। চলতি সপ্তাহের প্রথম 2 দিনে পতন হলেও শেষ 3 কার্যদিবসের পুঁজিবাজারে চাঙ্গা ভাব। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক বেড়েছে এই 3 দিনে 96 পয়েন্ট, লেনদেন বেড়েছে শেষ দিনে 108 কোটি টাকার মতো। আমরা আজকের লেনদেনের সবশেষ দেখে নিতে চাই। প্রধান সূচক ডিএসএক্স দাঁড়িয়েছে 5726.51 পয়েন্টে, বেড়েছে 12.55 পয়েন্ট। এদিন লেনদেন হয়েছে 533 কোটি টাকার। এর মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে, 181টি প্রতিষ্ঠানের শেয়ার দর হারিয়েছে, দর বেড়েছে 158টির এবং দর অপরিবর্তিত রয়েছে 58টি প্রতিষ্ঠানের। এবারে দেখে নিতে চাই যে চলতি সপ্তাহের 5 দিনের লেনদেনের বিস্তারিত। সেখানে আমরা দেখতে পাবো যে শেষ দিনে লেনদেন বেড়েছে 108 কোটি টাকার মতো। সপ্তাহের শুরুর দিনে লেনদেন হয়েছিল 678 কোটি টাকা, যদিও সূচক পড়েছিল 49 পয়েন্ট এবং পরদিনেও একই রকমের সূচনের পতন দেখা যায়। 621 কোটি টাকার লেনদেনে 49 পয়েন্টের পতন হয়েছিল। পরদিন বড় ধরনের উত্থান 73.28 পয়েন্ট, তবে সূচক সেদিন আমরা লেনদেন টাকার পরিমাণ বাড়েনি, তবে শেষ 2 দিনে লেনদেনে টাকার পরিমাণও বেড়েছে। এবার একটু দেখে নিতে চাই যে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেনের বিস্তারিত। আমরা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের আজকের যে লেনদেন রয়েছে তার বিস্তারিত দেখে নিচ্ছি। সেখানকার সার্বিক সূচক বেড়েছে 21.94 পয়েন্ট, মোট লেনদেন হয়েছে 8,99,00,000 টাকার, প্রায় 9 কোটি টাকা, এবং সেখানে লেনদেন বেড়েছে 3 কোটি টাকার মতো গত দিনের তুলনায়। তবে বেশিরভাগ প্রতিষ্ঠান শেয়ার দর হারিয়েছে 109টি, দর বেড়েছে 72টির এবং দর অপরিবর্তিত রয়েছে 30টি প্রতিষ্ঠানের শেয়ারের। আরেকটা বিরতির পর ফিরবো ভাগশেষের সঙ্গে, থাকুন। ফিল্ম বিরতির পর দেখছেন ভাগশেষ। হিলিতে কমেছে দেশি পেঁয়াজের দাম, কেজিতে 10 টাকা কমে বিক্রি হচ্ছে 110 টাকায়। তবে আমদানি কমায় পেঁয়াজের দাম বেড়েছে। ভারতীয় পেঁয়াজের দাম কেজিতে 5 টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে 85 থেকে 90 টাকা। এই বিষয়ে আরও জানাতে হিলি থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, জানাবেন যে বাজারে পেঁয়াজের সরবরাহ পরিস্থিতি কেমন? শাফিন, আমি শুরুতে আপনাকে একটু জানিয়ে রাখি যে বাজারে পেঁয়াজের যে সরবরাহ সেটি একটি সংকট তৈরি হয়েছে এবং এর মূল কারণ হচ্ছে ভারত থেকে আমদানিটা কিন্তু অনেকটাই কমেছে। আমরা দেখেছি বিগত সময়গুলোতে যেখানে এই বন্দর দিয়ে 20 থেকে 25 ট্রাক পর্যন্ত পেঁয়াজ আমদানি হয়েছিল, সেখানে বর্তমানে পেঁয়াজের আমদানিটা কমে দাঁড়িয়েছে 4 থেকে 5 ট্রাকের মতন। আসলে এই আমদানি এত পরিমাণ কমবার কারণে বাজারে যে পেঁয়াজের সংকট সেটি কিন্তু তৈরি হয়েছে এবং দামেও কিন্তু একটা প্রভাব পড়েছে। আমরা দেখেছি যে বিগত সপ্তাহখানেক আগেও যে পেঁয়াজ 80 থেকে 85 টাকা কেজি ধরে বিক্রি হয়েছে, সেটি বর্তমানে বিক্রি হচ্ছে প্রায় 85 থেকে 90 টাকা কেজি ধরে। আর দেশি পেঁয়াজের কথা যদি আমি আপনাকে বলি, দেশি পেঁয়াজের যদিও সরবরাহ কম রয়েছে, তবে দামে একটা প্রভাব পড়েছে। কেজিতে প্রায় 10 টাকা দাম কমে এখন 110 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে, এটি বলছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা যেটি বলছেন যে মূলত ক্রেতা সংকট রয়েছে বাজারে, পাশাপাশি পেঁয়াজের যে সরবরাহ সেটিও কম রয়েছে। দুটির কারণেই কিন্তু পেঁয়াজের দামে কিন্তু একটা প্রভাব পড়েছে তারা বলছেন। তো সব মিলিয়ে একটা জিনিস বলা চলে যে আমদানির পরিমাণটা যখন বাড়বে তখন কিন্তু বাজারের সরবরাহ বাড়বে এবং দামের প্রভাব পড়বে, দাম নিয়ন্ত্রণে আসবে এবং ক্রেতার নাগালে দামটি থাকলে বেচা বিক্রিও বাড়বে, এমনটি কিন্তু খুচরা ব্যবসায়ীরা বলছেন। তো সব মিলিয়ে এই ছিল শাফিন আমার কাছে হিলি স্থলবন্দর থেকে পেঁয়াজের আমদানি দরদাম নিয়ে সর্বশেষ পরিস্থিতি। হিলি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সোহেল রানা। ঝিনাইদহে কৃষি পণ্য বেচা কেনার জন্য বিখ্যাত লাঙ্গলবাঁধ বাজার, যেখানে প্রতি সপ্তাহে বিক্রি হয় 1.5 থেকে 2 কোটি টাকার পেঁয়াজ। মৌসুম শেষের দিকে হলেও এখনও দেশি পেঁয়াজের সরবরাহ ভালো থাকায় প্রতিমন পেঁয়াজ বিক্রি হচ্ছে 3,000 থেকে 800 টাকা দরে। এ বিষয়ে ঝিনাইদহের লাঙ্গলবাঁধ পেঁয়াজের সাপ্তাহিক হাট থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী আব্দুর রহমান মিল্টন। পেঁয়াজ সহ কৃষি পণ্য কেনাবেচার জন্য বিখ্যাত এই লাঙ্গলবাঁধ বাজার, এটি খুলনা বিভাগের মধ্যে অন্যতম একটি বড় বাজার। এই বাজারে বিভিন্ন ধরনের কৃষি পণ্য আসে, যার মধ্যে অন্যতম এই পেঁয়াজ। আজ বৃহস্পতিবার এখানকার সাপ্তাহিক পাইকার হাট। এই হাটে দেশের নানা প্রান্ত থেকে পাইকার ব্যবসায়ী আসে, 100 থেকে 150 পাইকার ব্যবসায়ী রয়েছে এবং মহাজন রয়েছে। এছাড়াও 2 শতাধিক খুচরা ব্যবসায়ী রয়েছে যারা প্রতি হাটে পেঁয়াজ কেনাবেচা করে এবং এই বাজার থেকে একটি হাটে 1 থেকে 2 কোটি টাকার পেঁয়াজ কেনাবেচা হয়। মৌসুম শেষ হলেও ব্যবসায়ীরা বলছেন যে
এখানে সাধারণত ঝিনাইদহ, মাগুরা, ফরিদপুর, রাজবাড়ী এই সব অঞ্চল থেকে কৃষকেরা আসে তাদের এই পেঁয়াজ কেনাবেচা করতে, ফলে ব্যাপকভাবে এখনও সরবরাহ রয়েছে এবং এখান থেকে পেঁয়াজ দেশের নানা প্রান্তে যায়। উন্নত মানের পেঁয়াজ হওয়ায় ব্যাপক চাহিদা রয়েছে এই বাজারে। আজকে আমরা বাজার ঘুরে যেটি দেখেছি যে পেঁয়াজ বিক্রি হচ্ছে মন প্রতি ৩৭০০ থেকে ৩৮০০ টাকা দরে। গত সপ্তাহে এই পেঁয়াজের দাম কিছুটা কম ছিল, ৩৫০০ থেকে ৩৬০০ টাকা মন দরে কেনাবেচা হয়েছে। কৃষকেরা বলছে যে তাদের যে সব উৎপাদিত পেঁয়াজ সেই পেঁয়াজ এখানে তারা এনে থাকেন এবং মোটামুটি ব্যাপক চাহিদা থাকায় এবং লোক সমাগম থাকায়, ক্রেতা বিক্রেতাদের ভিড় থাকায় স্বাচ্ছন্দ্যে কৃষকেরা কিন্তু এখানে পেঁয়াজ কেনাবেচা করতে পারে। পেঁয়াজের দাম দর নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। শেষ করছি এই সপ্তাহের ভাগশেষ। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন আমাদের ফেসবুকে facebook.com/tv.ekhon, আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon TV।